এই আক্রমণের আগেই এই পারমাণবিক সাইটগুলো থেকে, ভূগর্ভস্থ পারমাণবিক যে সাইট তারা তৈরি করেছে, এখান থেকে ইউরেনিয়াম সহ তাদের মূল্যবান পদার্থ বা মূল্যবান জিনিসগুলো তারা সরিয়ে ফেলেছে। মূল্যবান জিনিস বলতে কি, ইকুইপমেন্ট আছে, তেজস্ক্রিয়তার জন্য যে ইউরেনিয়াম আছে যেটা তারা এতদিন ধরে সমৃদ্ধ করেছে, এগুলো সব তারা সরিয়ে দিয়েছে। কারণ ইরান জানে এখানে আমেরিকা আক্রমণ করবে। ইরানের দুটো সূত্র বলছে, একটি সূত্র বলছে যে তারা ইসরায়েলের সাথে যে লড়াইটা শুরু হচ্ছে তার আগেই তারা জানে যে আমেরিকা ইসরায়েল এই কাজটি করবে, তাই তারা আগেই সরিয়ে ফেলেছে। আর রানিং কিছু গণমাধ্যম বলছে যে মানে তারা বলেনি যে কবে, তারা বলছে যে ইরানের ইউরেনিয়াম বা পারমাণবিক প্রযুক্তির কোনো ক্ষতি করতে পারেনি। প্রবেশ মুখের যে ক্ষতিটি হয়েছে, প্রবেশ মুখের ক্ষতি মানে কি, একটি সুড়ঙ্গে যাওয়ার যে পথ, এই পথটিকে তারা ধ্বংস করছে, বিকল্প পথ তৈরি হবে। কিন্তু নিউক্লিয়ারের আসলে যে ইরান যে নিউক্লিয়ার বোমা বানাবে বা নিউক্লিয়ার শান্তিপূর্ণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবে, এগুলোর কোনো ক্ষতি হয়নি। গেল একটি ব্যাপার। এবং ইস্পাহান এবং নাতাঞ্জের ক্ষেত্রেও ইরান একই কথা বলেছে যে তারা তাদের এই বস্তুগুলো, ইউরেনিয়াম গুলো সব সরিয়ে ফেলেছে, তাদের মেশিন গুলো সরিয়ে ফেলেছে, তাদের পরমাণু বিজ্ঞানীদেরকে নিরাপদে তারা সরিয়ে দিয়েছে, কারণ ইরান অগ্রিম এই তথ্য জানত। তাহলে আমেরিকা যে আক্রমণটি করলো, এই আক্রমণে আমেরিকার অর্জন কি? তারা বিশ্বকে দেখালো আমরা বিশ্বমোড়ল চাইলে সব পারি। 2 নম্বর বিষয়, এই আক্রমণের ফলে এখন পর্যন্ত ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম ছড়িয়ে পড়া, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন শহর থেকে, অর্থাৎ যেখানে এই পারমাণবিক স্থাপনা বা সাইটগুলো, প্রজেক্টগুলো, সেখান থেকে হাজার মানুষ সরে যাচ্ছে এমন কিছু খবর পাওয়া গেছে। কারণ তাদের মধ্যে একটি ধারণা যে এখান থেকে যদি তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে তারা মারা যাবে। তো এই ভয়ে ইরানের এই শহরগুলো থেকে মানুষ চলে যাচ্ছে। কিন্তু ইরান বলছে ভয় পাওয়ার কিছু নেই, কোনো তেজস্ক্রিয়তা এখান থেকে ছড়ায়নি, ছড়াবে না। ইরান যে কথাটি বললো এটিকে সত্য না মিথ্যে? হ্যাঁ, এটি সত্য বলে এই কারণে বিবেচিত হচ্ছে যে এখন পর্যন্ত এত বড় হামলার পর কোনো তেজস্ক্রিয়তা এই নাতাঞ্জ বা ইস্পাহান কিংবা ফোর্দো থেকে বাইরে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। নিউক্লিয়ার এমন একটি জিনিস, এটি যদি বায়ুমণ্ডলে হিট করে, বুঝতে থাকেন, যদি এটি আকাশে হিট করে, এটি বায়ুমণ্ডলে জমা হবে, বৃষ্টির সাথে মাটিতে পড়বে এবং মানুষ এখান থেকেও বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে, মানুষের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগের সৃষ্টি হবে। এটি যদি ভূমিতেও মারে, এটি যদি পানির সাথেও মিশে যায়, এটি যদি বাতাসের সাথেও মিশে যায়, ছড়িয়ে পড়বে। যে কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভয় পাচ্ছিল যে ইরানের এই নিউক্লিয়ার সাইটগুলো ধ্বংস হলে ইরানের নিকটবর্তী প্রত্যেকটা দেশ আক্রান্ত হবে। তো এখন পর্যন্ত ইরানের এই নিউক্লিয়ার সাইট থেকে সেই অর্থে কোনো তেজস্ক্রিয়তার খবর পাওয়া যায়নি। তার মানে আমেরিকা ইসরায়েলের যে প্রচেষ্টা বা স্বপ্ন, এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে বলে আমি মনে করছি না। 3 নম্বর, ইরান জবাব দিয়েছে যে আমেরিকা স্বেচ্ছায় আমাদের শান্তিপূর্ণ কাজে বাধা দিয়েছে এবং আমেরিকা নিজেই আমাদের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। আমেরিকার কাজ শেষ, এবার আমাদের কাজ শুরু। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা আমাদের কাজ করেছি, এখন ইরান যদি পাল্টা প্রতিক্রিয়া না দেখায় তাহলে আমি ইসরায়েলকে বলবো আঘাত বন্ধ করো, আমাদের কাজ শেষ। এখন ইরান যদি শান্তি চায় তাহলে ইরান পাল্টা কোনো আক্রমণ করবে না। আর ইরান বলছে যেহেতু তুমি আমার দেশে আক্রমণ করেছো, আমার প্রজেক্টে আক্রমণ করেছো, আমার সার্বভৌমত্বের উপর আক্রমণ করেছো, এবার আমার খেলা শুরু। আমি মধ্যপ্রাচ্যে তোমার একটি ঘাঁটিকে আর শান্তিতে থাকতে দেব না। আমি ইরানে শুধু নয়, ইরানের ভেতরে বাইরে পৃথিবীর যে কোনো দেশে মার্কিন নাগরিক এখন আমার টার্গেটের লক্ষ্যবস্তু, আমার টার্গেট। আমার দেশের সার্বভৌমত্ব তোমার টার্গেট, এবার তুমি তোমার নাগরিক আমার টার্গেট। এটা ইরানের পক্ষ থেকে বক্তব্য আসে। এবং তুমি যে আগুন মিস্টার ডোনাল্ড ট্রাম্প জ্বালিয়েছো, সেই আগুন তোমাকেই নিভাতে হবে। কিভাবে নেভাবে সেটা তুমি চিন্তা করো, কিন্তু এই আগুন এখন আরো জ্বলবে। অর্থাৎ ইরান বড় রকম আক্রমণে যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে। ইতিমধ্যে ইয়েমেন, লেবানন বা ইরানের আদার্স প্রক্সি বাহিনীগুলোকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ইরান। এবং ইয়েমেন থেকে বিপ্লবী বাহিনীগুলো বলেছে রেড সি এখন আমাদের টার্গেট, এবং মার্কিন যে এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো আছে এগুলোতে আমরা শক্তিশালী আক্রমণ করতে যাচ্ছি। কয়েকটি সূত্রের খবরে জানা গেছে ইরান খুব অল্প সময়ের ব্যবধানে তার কাছে থাকা ভয়ঙ্কর মিসাইলগুলো ইয়েমেনে পৌঁছে দিয়েছে। অর্থাৎ ইরান এতদিন ইয়েমেনকে বা হিজবুল্লাহকে যে মিসাইল দিয়েছে, এগুলো আমরা দেখেছি যে আতঙ্ক ছড়িয়েছে, সাময়িক ক্ষতি করেছে, কিন্তু ইরান দখলদার দেশটির ভেতরে
লাস্ট অর্থাৎ এই যুদ্ধের নবম দিনে এসে আমরা শেষের দিকে যে মিসাইল গুলো দেখেছি যেগুলো একদম তেল আবিব কিংবা হাইফাকে লন্ডভন্ড করে ফেলেছে, এরকম ভয়ঙ্কর মিসাইল এখন হুতিদের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা ওয়ারশিপ যুদ্ধ জাহাজকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে এমন মিসাইল ইয়েমেনের হাতে পৌঁছে দিয়েছে ইরান। কারণ ইয়েমেনের কাছ থেকে মধ্যপ্রাচ্যের, সেটা আরব সাগর বলি, রেড সি বলি, বাবুল মান্দাব বলি, গালফ অফ এডান বলি বা ভারত সাগর বলি, এই অঞ্চলগুলোতে ইয়েমেনের পক্ষ থেকে অ্যাটাক করা খুব সহজ। আর ইরান এখানে প্রক্সি বাহিনীকেও ব্যবহার করবে, নিজেও আক্রমণ করবে, এটি হলো ইরানের সিদ্ধান্ত। এবং চীন এখানে ইরানকে টেকনোলজি বা স্যাটেলাইট সহযোগিতাগুলো করবে এমন তথ্য পাওয়া গেছে। অর্থাৎ আমেরিকা যে লড়াইটা শুরু করলো, ইরান এটাকে এখন শেষ করবে তার মতো করে। আমরা আজকের দিনের যে খবরে আপনাদের তথ্য দিচ্ছি পারমাণবিক প্রকল্পে এটা, এর পরের খবরটি হবে ইরানের পাল্টা জবাবে। এটি আমি মোটামুটি কনফার্ম, ইরান এখানে থেমে যাবে না। কারণ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমি যতগুলো ভিডিওতে কথা বলেছি, আপনাদের একটা কথা বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যা বলে তা করে না। তিনি বলেছেন যে 2 সপ্তাহ ইরানকে সময় দিয়েছে, 2 সপ্তাহ 2 দিন বা 3 দিন যাওয়ার মধ্যেই সে ইরানে আক্রমণ করলো। এবং তিনি আক্রমণ করলো পৃথিবীর একটি দেশকে খুশি করার জন্য, তার নাম হলো ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পকে পশ্চিমা দুনিয়ার ইউরোপের দেশগুলো সবাই নিষেধ করেছে যে আপনি মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করেন না, আগুন জ্বালায়েন না। ইরানের সাথে এই লড়াইতে না গিয়ে বরং আসেন আমরা আলোচনা করি। ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুনেছেন একজনের কথা, ভুট্টো সাহেবের কথা। তিনি হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ মার্কিন এস্টাবলিশমেন্ট আর ডোনাল্ড ট্রাম্প ছিল বৈপরীত মুখী দুজন ব্যক্তি। মার্কিন এস্টাবলিশমেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে দেখতে চাননি, যে কারণে দুবার তার উপর আক্রমণ হয়েছিল নির্বাচনের আগে। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প নিজে না চাইলেও মার্কিন এস্টাবলিশমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে আক্রমণ করলেন। আর সেই মার্কিন এস্টাবলিশমেন্ট নিয়ন্ত্রণ করে গে ছোট্ট কুচকে একটি দেশ, দখলদার দেশটি। আমেরিকার প্রেসিডেন্ট নেতানিয়াহুর ক্ষমতা নেই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেই নেতানিয়াহুকে না বলা। মার্কিন প্রেসিডেন্ট শুধু না, পশ্চিমা দুনিয়ার এমন কোন প্রেসিডেন্ট নেই যারা নেতানিয়াহুকে না বলতে পারে। সমালোচনা টুকটাক গণমাধ্যমের সামনে করলেও না বলতে পারেন না। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো নেতানিয়াহু। তিনি 1 কোটি ইহুদি প্রেসিডেন্ট হতে পারেন, ছোট্ট একটি আয়তন ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন। তার ক্ষমতা, তিনি কে হবেন ইরাকের প্রেসিডেন্ট, কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কে হবেন ভারতের, কে হবে আমেরিকার, কে হবে ব্রিটেনের, এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তিনি রাখেন। যেখানে তার ইন্টারেস্ট সেখানে তিনি ভূমিকা রাখেন। এখন কি দাঁড়াচ্ছে? ইরান যে বলল প্রতিটি মার্কিন নাগরিক এখন আমাদের লক্ষ্য, তার মানে এটা ইরানের ভেতর না, ইরানের ভেতর থেকে ইতিমধ্যে পশ্চিমা দুনিয়ার সকল এম্বাসি বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের নাগরিকদের ফেরত নেওয়া হয়েছে। পাশাপাশি দখলদার দেশের ভেতরেও ইসরায়েলের ভেতর থেকেও বিভিন্ন দেশের এম্বাসি বন্ধ করা হচ্ছে, তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। কারণ ইরান প্রতিশোধ স্বরূপ ইতিমধ্যে ইসরায়েলে অ্যাটাক শুরু করেছে এবং রাতে বেশ সফল কিছু অ্যাটাক দখলদার দেশটির ভেতরে ইরান করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণের পর ইরান তার প্রত্যেকটা ফ্রন্ট খুলে দেবে এবং তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য শপথ নিয়ে মাঠে নেমেছে। ইরানের গণমাধ্যমগুলো বলছে যে আমাদের এই আক্রমণের পর এখন আমরা মধ্যপ্রাচ্যে আমেরিকানদের শান্তিতে ঘুমোতে দেব না। তারা বলছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রত্যেকটি ঘাঁটি আমাদের মিসাইলের লক্ষ্যবস্তুতে আছে, সবগুলো আমরা মিসাইল লক করে দিয়েছি তাদেরকে টার্গেট করে। এবং দখলদার দেশটি যে খুশিতে নাচতেছে, তাদের জন্য দুঃসংবাদ হলো ইরান তার নিউক্লিয়ার সাইটকে এখন পর্যন্ত অক্ষত রেখেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প যে দাবিটি করেছেন সেই দাবির পরিপ্রেক্ষিতে পৃথিবীতে একটি ভিডিও এখনো রিলিজ হয়নি। আদৌ কি ক্ষতি করতে পেরেছেন ট্রাম্প? আদৌ কতটুকু টার্গেট তাদের হাসিল হয়েছে? আদৌ পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করতে পেরেছে কিনা? কারণ চীনের পাশে দুটো শক্তিশালী দেশ, দুঃখিত, ইরানের পাশে দুটো শক্তিশালী দেশ চীন এবং রাশিয়া ছিল। এবং এই পারমাণবিক প্রযুক্তির কাজে প্রায় 600 রাশিয়ান বিশেষজ্ঞ কাজ করছে। ইরান এতদিন ধরে হুমকি ধমকির পরও কি এগুলো ওখানে রেখেছে? এবং ইরান তো সেটি বলেছে যে এখানে আমাদের কিচ্ছু ছিল না, আমরা সব সরিয়ে ফেলেছি। তাহলে আমেরিকা কি ক্ষতি করলো ইরানে? এখন আমরা অপেক্ষায় আছি। ইরান যদি একটি পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়ে ফেলে, তাহলে আমেরিকা বুঝবে, পৃথিবী দেখবে যে আমেরিকা মানুষকে মিথ্যাচার করেছে, বা দখলদার বা আমেরিকা মিলে তারা মানুষকে বোকা বানিয়েছে। কারণ 2 দিন আগে ইরানে 5.2 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে, আন্তর্জাতিক সকল গবেষণা প্রতিষ্ঠান
গণমাধ্যম বলছে এটি প্রাকৃতিক না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটি ভূগর্ভস্থ যে লেভেল থেকে এই উৎপত্তিটা হয়েছে এটি ফুর্দ পারমাণবিক যে প্রযুক্তি তার মাত্র 20 কিলোমিটার দূরে, এবং এর সকল উৎপত্তি স্থলের পর এটার কম্পন, এটার রিক্টার স্কেলে যে মাত্রা ধারণ, এটার মাটির যে লেভেল থেকে এটার কম্পন সবকিছু যোগ বিয়োগ করে বড় বড় গবেষণা প্রতিষ্ঠান বলছে, যারা এই ভূমিকম্প নিয়ে গবেষণা করেন তারা বলছেন এটার সবচেয়ে সম্ভাবনা বেশি হলো পারমাণবিক টেস্ট। তো ইরান যদি পারমাণবিক টেস্ট করে থাকে তাহলে ইরান তো নিঃসন্দেহে তার পারমাণবিক বোমাগুলোকে, ওয়ারহেড গুলোকে ওই 3টি জায়গায় রেখে দেয়নি, এগুলো সরিয়ে সংরক্ষিত জায়গায় নিয়ে গেছে। এখন বুঝিয়ে বলি, ধরেন চুলোতে রান্না করছেন, রান্নার পাতিলটা আপনি সরে ফেলছেন, এখন চুলায় আক্রমণ করে তো লাভ নাই, চুলা ধ্বংস করলে তো কোনো সমস্যা নাই, আপনার রান্না করা পাতিল সরিয়ে ফেলা হয়েছে, আপনি এখন আপনার পরিবার নিয়ে খেতে পারবেন। তো ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে, সেগুলো সরে গেছে নিঃসন্দেহে সংরক্ষিত অঞ্চলে। আর ইরান তো দাবি করেনি তারা তৈরি করেছে, ইরান বলেছে যে আমরা আমাদের নিউক্লিয়ার বা আমাদের যে রাসায়নিক গুলো বা আমাদের যে সিস্টেম গুলো, ইকুইপমেন্ট গুলো যা যা সব আমরা সরিয়ে ফেলেছি, এবং এখন পর্যন্ত সেই জন্য আমরা কোনো রাসায়নিক বা আমরা কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঘটনা পাই। দর্শক, এরপরের যে বিষয়টি হলো, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তার সেনা এবং তার যুদ্ধ বিমান বা তার যুদ্ধাস্ত্র বাকিগুলো সরিয়ে নিতে শুরু করেছে। এগুলো আগেই সরিয়েছে, আমরা আপনাদের বলেছি ধারাবাহিকভাবে। প্রত্যেকটি জায়গায় আমেরিকার রেড অ্যালার্ট জারি করেছে, অর্থাৎ ইরানের আতঙ্কের ভয় তারা সব জায়গায় রেড অ্যালার্ট জারি করেছে। ইসরায়েলের ভেতরে সকল জনগণকে বাংকারে চলে যেতে বলা হয়েছে, এবং মধ্যপ্রাচ্যে ইরানের নিকটবর্তী এবং মধ্যপ্রাচ্যে যে সাগরগুলো আছে, জলপথগুলো আছে, এখান থেকে অনেক মার্কিন জাহাজ সরে গেছে, এবং আমেরিকানরা ধারণা করছে অল্প সময়ের ব্যবধানে ইরান পাল্টা জবাব দেবে। যদিও ট্রাম্প বলেছে ইরান যদি আক্রমণ করে তাহলে আমেরিকা ফুল স্কেল ওয়ারে জড়িয়ে যাবে। অর্থাৎ মিস্টার ট্রাম্প বলছেন যে আমাদের কাজ শেষ, ইরান যদি শান্তি চায় তাহলে আর কোনো পাল্টা জবাব দেবে না, তাহলে আমরা এই যুদ্ধে আর আগাবো না, ইসরায়েলকে থামিয়ে দেবো, এখানে পরিসমাপ্তি শান্তির জন্য। যেহেতু নোবেল চান, ট্রাম্পকে এই কাজের জন্য নোবেল দেওয়া উচিত। পাকিস্তানও এই দাবিটি করেছে মিস্টার আসিফ মনির। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, উত্তরটা একটু দিয়ে নিই, তারপর বাকি আলাপে আসি। অনেকে বলছেন যে পাকিস্তান কি করে ট্রাম্পকে শান্তির জন্য নোবেল দেওয়ার দাবি করলো। বিষয়টা হলো, এখানে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের সাথে সখ্যতা বা বন্ধুত্ব ছিল ইমরান খানের, এবং তেহরিকে ইনসাফ অপেক্ষা ছিলেন যে মিস্টার জো বাইডেনের বিদায় পর যখন ক্ষমতায় আসবেন ডোনাল্ড ট্রাম্প, তখন ইমরান খান জেল থেকে ছাড়া পেতে পারেন ট্রাম্পের মধ্যস্থতায়, এবং ইমরান খান তার রাজনীতিতে অ্যাক্টিভ হলে বা পাকিস্তানে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হলে পিটিআই ক্ষমতায় আসবে, এটা একদম সহজ হিসাব। তো মিস্টার আসিফ মনির এবং নরেন্দ্র মোদীর দেশের মধ্যে যে পেহেলগাঁওর ঘটনার পর যুদ্ধটা শুরু হয়, সেখানে মূল খেলাটা খেলে ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে ভারত যখন আক্রমণ করে তখন মিস্টার ট্রাম্প কোনো যুদ্ধবিরতির কথা বলেনি, বা ট্রাম্প তাদেরকে থামতেও বলেনি, বলছে তাদের বিষয়, তারা সমাধান করবে। ভারতের আক্রমণ শেষে পাল্টা আক্রমণ যখন পাকিস্তান করে এবং ভারতকে মোটামুটি শিক্ষা দিয়ে দেয়, তখন নরেন্দ্র মোদীর দাবির পরিপ্রেক্ষিতে, আবদারের পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘটায় যাতে পাকিস্তানের হাত থেকে ভারত রক্ষা পায়। এখানে ভারতের স্বার্থটা ডোনাল্ড ট্রাম্প দেখছেন, পাকিস্তানের না। এরপর পাকিস্তানের নজর পড়ে ট্রাম্প, তারা বুঝতে পারে যে পাকিস্তান তার শক্তির জায়গায় এখনো দাঁড়িয়ে আছে। পাকিস্তান ভারতের মতো পৃথিবীর 4র্থ সামরিক শক্তির দেশকে দুর্বল করে ফেলতে পারে। পাকিস্তানের একটু দাম বেড়ে যায় ট্রাম্পের কাছে, এবং যখন ইরান আর ইসরায়েল লড়াইটা বেঁধে যায়, ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান, এই পাকিস্তানকে যদি নিষ্ক্রিয় করা না যায়, দুর্বল করা না যায়, তাহলে পাকিস্তান যদি কোনোভাবে জড়িয়ে যায় ইরানের পক্ষে, তাহলে ইসরায়েল শেষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? পাকিস্তানকে একটা লোভে ফেলতে হবে, কারণ মুসলমান মানে লোভী, মুসলমান মানে নির্বোধ, মুসলমান মানে বিশ্বাসঘাতক। এটা ওদের কাছে, আমি বলছি না, এটা পশ্চিমা দুনিয়ার কাছে প্রমাণিত, ব্রিটিশদের কাছে প্রমাণিত। ব্রিটিশরা জানেন যে এভাবে এইসব দেশে তারা শত শত বছর শাসন করেছেন, লোভ দেখায়। তো সেই হিসেবে আসিফ মুনিরকে দাওয়াত করেন ডোনাল্ড ট্রাম্প। এটি পুরো সিস্টেমকে ভেঙে, মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্ট কোন একটা দেশের সেনা প্রধানকে ডেকে বৈঠক করেনি, তিনি প্রধানমন্ত্রীকে ডেকে কথা বলেন। কিন্তু শাহবাজকে না ডেকে আসিফ মুনিরকে ডেকেছেন, কারণ পাকিস্তানে আসলে গণতান্ত্রিক সরকার নেই, সেখানে সামরিক সরকার। আসিফ মুনিরই হলেন মূল সরকার, শাহবাজ শরীফ হলেন বিশ্বকে গণতন্ত্রের মোড়কে দেখানো একটি পুতুল সরকার। আসিফ মুনিরকে কিছু বাণিজ্যিক লোভ দেখানো হয়, আর পাকিস্তানের সেনাবাহিনীরা হলো বরাবরই লোভী। আপনি জানবেন যে পাকিস্তানের সবচেয়ে এলিট কারা? সেনাবাহিনীর উপরস্থ অফিসাররা। এদের অর্থে কোনো শেষ নেই, দেশে বিদেশে, পুরো পাঞ্জাবের প্রদেশটার ভেতরে এদের হাজার হাজার হেক্টর জমি আছে এই সেনা প্রধান বড় বড় অফিসারদের। এরা হলো এই টাইপের একটা। তো আসিফ মুনিরকে 3টে শর্ত দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এক,
তুমি কি চাও আমি ইমরানকে ক্ষমতায় বসাই, তোমার শত্রু ইমরান খানকে? নাকি তুমি চাও আগামীতে তুমি থাকবা, বা তুমি ফিল্ড মার্শাল মানে কি, তুমি এখন অবধারিত অনির্ধারিত পাকিস্তানের সেনা প্রধান, তোমাকে রাখি? তো আসিফ মনির, যেহেতু ইমরান জেল থেকে বেরোলে আসিফ মনির পুঙ্গি লালা হয়ে যাবে, তাই তিনি ওই যে বললাম, যে অন্যায় করে, যে কারাপ্টেড, সে নিজের পাছা রক্ষা করতে হলে তাকে আরো অনেক অন্যায় করতে হয়। তো সেই ক্ষেত্রে আসিফ মনির এক বাক্যে আমেরিকার সকল দাবি মেনে নিয়েছেন, কারণ আসিফ মনির যদি দাবিগুলো না মানেন তাহলে ট্রাম্প ইমরানকে পাকিস্তানের ক্ষমতায় বসানোর রেজিম চেষ্টি ঘটাবেন। তো আসিফ মনির এখন নিজেকে রক্ষায় আমেরিকার সব ব্যাপারে ইয়েস ইয়েস বলে গেছে, কিন্তু তারপরও তো মুসলিম দেশের সেনাবাহিনীর প্রধান এবং একজন কোরআনের হাফেজ, তাকে হয়তো তাকে ইমরান বিরোধী যতটা চেনা যায় তিনি ততটা ভারত প্রেমী আবার আমেরিকা প্রেমী, বিষয়টা এরকম না। তিনি হয়তো ইরান ইস্যুতে চুপ থাকবেন, এটাই তার কাছ থেকে নেওয়া হয়েছে, যাতে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইরানের পাশে না দাঁড়ায়। কারণ সাম্প্রতিক সময় পাকিস্তান ইরানের পক্ষে জোরালো কথা বলেছে, এরপরে দেখলাম যে পাকিস্তান নীরব হয়ে গেছে, চুপ মেরে গেছে। বিষয়টা ঘটেছে আসলে এখানে, ইমরান ইস্যুতে আসিফ মনির পাকিস্তানকে কোরবানি দিয়ে এসছে ট্রাম্পের কাছে, এখানে শেষ। কিন্তু আসিফ মনির এটাও জানেন যে মিস্টার ট্রাম্প বা নেতানিয়াহু নেক্সট ইরানকে শেষ করে পাকিস্তানকে ধরবেন, এটাও তিনি জানেন। তাই আসিফ মনির বা তার আইএসআই অবশ্যই ইরানকে নেপথ্যে সহযোগিতার হাতটি প্রসারিত রাখবে, আমি ধারণা করছি। কারণ পাকিস্তান তো আর কিছু না হোক, তাদের মধ্যে কিছুটা হলো ইমানি ধাঁচটা আমাদের চেয়ে বেশি আছে। এখন কি করার আছে আমি জানি না কি হবে, কিন্তু এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো ইরান। আপনাদের কাছে দুটো খবর দিব এখন। এক হলো যে ইরানকে নিয়ে যারা হতাশ হচ্ছিলেন যে ইরানের বোধহয় পারমাণবিক স্বপ্ন ধ্বংস হয়ে গেছে, আমি বিশ্বাস করি এটি ধ্বংস হয়নি, এটি অক্ষত আছে এবং ইরান শিগগিরই কোনো পারমাণবিক টেস্ট চালিয়ে আবার বিশ্বকে চমকে দিতে পারে। নাম্বার টু, ইরান এবার মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মার্কিন ঘাঁটি, মার্কিন বেজ, মার্কিন বিমান, মার্কিন নাগরিকদের টার্গেট করবে, এটা তারা ঘোষণা দিয়েছে। এখন আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তারা নিজেদের বিপদ ডেকে এনেছে এবং মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধের সূচনা হচ্ছে, এটি নির্দ্বিধায় বলা যায়। কারণ আজকেই আমরা দেখতে পাবো ইরানের প্রক্সি বাহিনী ইরান আমেরিকান বাহিনীর উপর কোথায় কোথায় আক্রমণ করে, এবং এই যুদ্ধে ইসরায়েল আমেরিকা এক ফ্রন্টে দাঁড়িয়ে গেছে। ইরানের পক্ষে আর কে কে দাঁড়াবে, নাকি ইরানকে একাই তার প্রক্সিদের নিয়ে লড়াই করতে হবে, সেটা দেখার সময় এসে গেছে। সবকিছু মিলে আমরা আজকে অল্প সময়ের ব্যবধানে আরেকটি লাইভে আসবো লাস্ট আপডেট গুলো নিয়ে, ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।